নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। কয়লা বাজারে টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে যায় বলে অভিযোগ মুখ্যমন্ত্রী। 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিতে না পারলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি শুভেন্দু। ইডি অভিযানের পর প্রথমবার মুখ খুলল আইপ্যাক। বিজেপি প্রসঙ্গ তুলে স্পষ্ট করল অবস্থান। আচমকা ইডির হানার নিন্দা করলেও তদন্তে সহযোগিতার বার্তাও স্পষ্টভাবে দিয়েছে সংস্থা। নতুন রাজনৈতিক দল করে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত হুমায়ুন। ভোটের লড়াইয়ের আগে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হুমায়ুন কবির। পৌষের শেষে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলা। উত্তরে হওয়ার দাপটে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। কলকাতা থেকে জেলা সর্বত্রই কনকনে ঠান্ডায় কার্যত যুবতম সাধারণ মানুষ। এসআইআর এ যে সমস্ত কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হয়েছে তা নিয়ে বিস্তর অভিযোগ তুলে পদত্যাগ করতে চাইলেন বাগনানের এই আরও। সূত্রের খবর, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থহীন এবং দেশের একটা বড় অংশ প্রান্তিক শ্রেণীর মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত। এসআইআর এ যেসব কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে তা নিয়ে বিস্তর অভিযোগ তুলে পদত্যাগ করতে চাইলেন বাগনানের ইআরও। তার অভিযোগ, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থহীন এবং দেশের একটা বড় অংশ প্রান্তিক শ্রেণীর মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত। সেই দেশের মানুষের সঙ্গে এবং দেশের সঙ্গে বেইমানি করতে পারবেন না তিনি। তাই এসআইআর এর কাছ থেকে অব্যাহতি চেয়ে বাগনানের বিধানসভা কেন্দ্রের ইআরও মৌসুম সরকার পদত্যাগ পাঠালেন সংশ্লিষ্ট ইআরও অচিন্ত কুমার মণ্ডলকে। গত 8ই জানুয়ারি বুধবার তিনি এই চিঠি দিয়েছিলেন। এই ব্যাপারে ইআরও অচিন্ত কুমার মণ্ডলের চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন এবং তিনি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। মৌসুম সরকার বাগনানের 2 নম্বর ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অফিসার। আগামী 14ই জানুয়ারি বাগনান 2 নম্বর ব্লক শুরু হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানি। সংখ্যাটা ওই ব্লকে প্রায় 24,000। তার আগেই ইআরওর কাছ থেকে অব্যাহতি চাইলেন মৌসুম বাবু। কারণ হিসেবে তিনি চিঠিতে জানিয়েছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে নামের বানান ভুলের কথা বলা হচ্ছে সেটা যেটা 2002-এ ছিল, পরে সাধারণ মানুষের জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম মেনেই 8 নম্বর ফর্ম ফিল আপ করে সংশোধন করেছে। সেই কারণেই নামের বানানে গরমিল পাওয়া যাচ্ছে। বয়স ভুলের ক্ষেত্রেও একই ব্যাপার। এই বিষয়ে মৌসুমবাবু বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি মনে করি এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো অর্থ নেই। বড় অংশের মানুষের এবং প্রান্তিক শ্রেণীর মানুষের ভোট বাতিল করার উদ্দেশ্যে এটা করা হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির সাবধানের জন্য ক্ষেত্রে যে 12টা নথি চাওয়া হয়েছে, এই অংশের মানুষের কাছে সেইগুলো নেই। তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড ছিল, সেগুলি নেওয়া হচ্ছে না। এতে একটা বিশেষ শ্রেণীর মানুষ এবং প্রান্তিক শ্রেণীর মানুষ বিপদে পড়বেন এবং এখান থেকেই বিবেকে দংশনে ভুগছেন মৌসুম বাবু। তিনি বলেন, আমি আমার এই ইআরও পদের দায়িত্ব পালন করতে পারছি না। আমি এই পদের দায়িত্বে থেকে অব্যাহতি চাইছি, কারণ আমি আমার দেশের সঙ্গে এবং দেশের মানুষের সঙ্গে বেইমানি করতে পারবো না। এই নিয়ে হাওড়ার জেলা শাসক পি দীপাপ্রিয় কোনো মন্তব্য করতে চাননি। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন রাজনৈতিক দল গড়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত হুমায়ুন, কিন্তু ভোটের লড়াইয়ের আগে তার মাথা ব্যথা নিজের নিরাপত্তা ঘিরে। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন রাজনৈতিক দল গড়ে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, কিন্তু ভোটের লড়াইয়ের আগে তার মাথা ব্যথা এখন নিজের নিরাপত্তা ঘিরে। 3 জন রাজ্য পুলিশের নিরাপত্তারক্ষী থাকলেও তা যথেষ্ট নয়। এই দাবি তুলে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন করেছেন হুমায়ুন। তার আর্জি রাজ্য পুলিশের নয়, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রয়োজন। আদালতে তার আইনজীবীর বক্তব্য, বিধায়ক প্রাণনাশের হুমকি পাচ্ছেন, সেই কারণেই জেড+ অথবা ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হোক। আবেদনে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রীরা যে ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা পান, একই রকম সুরক্ষা দেওয়া হোক হুমায়ুনকেও।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে হুমায়ুন এখনও বিধায়ক হলেও তাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। তারপরেই তিনি নতুন দল গঠন করেছেন। এই রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তার উপর চাপ ও হুমকি বেড়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, রাজ্যে একাধিক বিধায়ক কেন্দ্রীয় বা বিশেষ নিরাপত্তা পেয়ে থাকেন। এর আগেও পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ের অশান্তির পরিস্থিতির কথা তুলে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই মামলায় আদালত তার আবেদনে সাড়া দিয়েছিল। এবার একই পথ ধরলেন ভরতপুরের এই বিধায়ক। হুমায়ুনের দাবি, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই একের পর এক হুমকি পাচ্ছেন তিনি। তার সঙ্গে মসজিদ নির্মাণ ঘিরে তৈরি হওয়া বিতর্কে ধমক চমক আরও বেড়েছে। এই সমস্ত কিছু মিলিয়েই নিজের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কার কথা আদালতকে জানিয়েছেন তিনি। এখন প্রশ্ন একটাই, হুমায়ুন কবিরের এই আবেদনে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয়? নজর থাকবে আদালতের পরবর্তী শুনানির দিকে। হাই নিউজ নেটওয়ার্ক। তেলের ট্যাঙ্কারে আগুন, রাস্তার উপরে দাও দাও করে জ্বলছে তেলের ট্যাঙ্কার। সেই আগুন ছড়িয়ে পড়ল রাস্তাতেও। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 5টি গাড়ি। শুক্রবার রাতে ভয়াবহ ঘটনা হাওড়ার সাকরাইল থানার অন্তর্গত ধুলাগড়ে। তেলের ট্যাঙ্কারে আগুন, রাস্তার ওপরে দাউ দাউ করে জ্বলছে তেলের ট্যাঙ্কার। সেই আগুন ছড়িয়ে পড়ল রাস্তাতেও। সেই আগুনে ক্ষতিগ্রস্ত হয় আরও 5টি গাড়ি। শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার সাকরাইল থানার অন্তর্গত ধুলাগড়ে। তবে ঘটনায় আহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধুলাগড়ের কাছে 16 নম্বর জাতীয় সড়কের ওপরে রাত 9:30 নাগাদ একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়েছিল রাস্তায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার কারণে আশেপাশের 4 চাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পাশেই পার্কিংয়ে থাকা একটি ফাঁকা বাসেও আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় বাসটি। ঘটনাস্থলে গিয়েছে দমকলের 5টি ইঞ্জিন। প্রায় 1.5 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই অগ্নিকাণ্ডের জেরে 16 নম্বর জাতীয় সড়কে যান চলাচলে বেশ কিছুক্ষণ ব্যাহত হয়েছে। হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, তেল ট্যাঙ্কার থেকে এই বিপত্তি হয়েছে। তবে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গ বিধানসভা ভোটের বাকি কয়েকটা মাস। এবারে নির্বাচন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। তাই ভোটমুখী বাংলায় রেলকেই হাতিয়ার। বন্দে ভারত স্লিপারের পর এবার উত্তরবঙ্গের জন্য 6টি নতুন ট্রেনের ঘোষণা রেলের, যার মধ্যে রয়েছে 2টি অমৃত ভারত এক্সপ্রেসও। বঙ্গ বিধানসভা ভোটের বাকি আর কয়েকটা মাস। এবারে নির্বাচন বিজেপির ঘাড়ে বড় চ্যালেঞ্জ। তাই ভোটমুখী বাংলায় রেলকেই হাতিয়ার। বন্দে ভারত স্লিপারের পর এবার উত্তরবঙ্গের জন্য 6টি নতুন ট্রেনের ঘোষণা রেলের। এর মধ্যে রয়েছে 2টি অমৃত ভারত এক্সপ্রেস, যেগুলি ছাড়বে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে। অন্যদিকে মানুষের দাবি মেনে নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও জলপাইগুড়ি রোড স্টেশনেও স্টপেজ দেওয়া হবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল এবং বিজেপি দুই পক্ষেরই দাবি, তাদের আন্দোলনের জেরে এই ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছে আলিপুরদুয়ারে। আগামী 17 জানুয়ারি মালদহে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক সভার পাশাপাশি রাজনৈতিক সভাও রয়েছে তার। জানা গিয়েছে, মালদহের প্রশাসনিক সভা থেকেই নতুন সমস্ত ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, উত্তরের মানুষের মন পেতে মোট 3,265 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা রয়েছে তার, যার মধ্যে রয়েছে ধূপগুড়ি ফালাকাটা 4 লেনের মহাসড়কের উদ্বোধন। তবে বঙ্গ বিধানসভা ভোটের মুখে উত্তরের মানুষের জন্য একেবারে দরাজ ভারতীয় রেল। ইতিমধ্যে রেলের তরফে 2টি অমৃত ভারত এক্সপ্রেসের টাইম টেবিল প্রকাশ করা হয়েছে রেলের তরফে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী আলিপুরদুয়ার থেকে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলবে পনভেল স্টেশন মুম্বাই পর্যন্ত। আরেকটি ট্রেন চলবে আলিপুরদুয়ার বেঙ্গালুরু পর্যন্ত। যদিও সবটাই চমক বলে দাবি শাসক দল তৃণমূলের। রিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির সদস্য বলেন, নতুন কিছু ট্রেন চালু হচ্ছে। বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের জন্য ট্রেন দেওয়া হচ্ছে বলেই শুনেছি। ভোটের আগে বিজেপি চাইবে এটাকে তুলে ধরতে। তবে তৃণমূল কংগ্রেস এমন কাজ করে না বলেই দাবি প্রসেনজিৎ দত্তের। তার কথায়, ভোটের জন্য আমরা কাজ করি না। সারা বছর ধরে আমাদের দল তৃণমূল কংগ্রেস কাজ করে যাতে মানুষের সার্বিক উন্নতি হয়।
হাই নিউজ নেটওয়ার্ক। বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়ে থাকে। সেই মতো শনিবার সকাল থেকেই বিশেষ পুজো পাঠ শুরু হয়েছে বেলুর মঠে এবং সেখানে ভক্তদের ঢলও দেখা গিয়েছে। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়। সেই মতোই শনিবার সকাল থেকেই বিশেষ পুজোপাঠ শুরু হয়েছে বেলুর মঠে। স্বামীজির 164তম জন্মতিথিতে সকালে মঙ্গল আরতির পর বেদপাঠ ও স্তবগান হয়। ভিড় জমিয়েছেন বহু ভক্তরা। বেলুর মঠ চত্বরে প্রভাত ফেরি করেন রামকৃষ্ণ মিশনের শিক্ষার্থীরা। বর্ণাঢ্য শোভাযাত্রায় স্বামীজির ছবি সহযোগে ঠাকুরের গান গাইতে গাইতে মন্দির প্রদক্ষিণ করে সকলে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সব কেন্দ্রেই আজ বিবেকানন্দের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। দিনভর বেলুর মঠে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকে সাধু ও ভক্তবৃন্দ উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করার পর শুরু হয় ধ্রুপদ ও খেয়াল। শনিবার কঠোপনিষদ কাঠের পাশাপাশি স্বামীজির জীবন নিয়ে লেখা একটি গীতি আলেখ্য অনুষ্ঠিত হবে এবং পালন করা হয় ধর্মসভা। বেলা 11টা থেকে সারদার সদাব্রত ভবনে বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। কলকাতার সিমলা স্ট্রিটে বিবেকানন্দের জন্মভিটেতে চলছে বিশেষ পুজো। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুর যে পাকিস্তানের পক্ষে মোটেই স্বস্তির ছিল না তা তাদের সাম্প্রতিক সাংবিধানিক এবং সামরিক রদবদলই স্পষ্ট। এমনই মন্তব্য করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। অপারেশন সিন্দুর যে পাকিস্তানের পক্ষে মোটেই স্বস্তির ছিল না তা তাদের সাম্প্রতিক সাংবিধানিক ও সামরিক রদবদলই স্পষ্ট। এমনই মন্তব্য করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। শুক্রবার পুনে পাবলিক পলিসি ফেস্টিভ্যাল 2026-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতের এই সামরিক অভিযানের পর পাকিস্তান যেভাবে তাদের উচ্চ প্রতিরক্ষা সংগঠন ঢেলে সাজিয়েছে তা কার্যত স্বীকারোক্তি যে সংঘাতটি ইসলামাবাদের অনুকূলে যায়নি। জেনারেল চৌহানের বক্তব্য, অপারেশন সিন্দুরের পর পাকিস্তান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদ তুলে দিয়ে চিফ অফ ডিফেন্স ফোর্সেস পদ তৈরি করেছে। পাশাপাশি গঠন করা হয়েছে ন্যাশনাল স্ট্র্যাটেজি কমান্ড এবং আর্মি রকেট ফোর্সেস কমান্ড। এর ফলে স্থল, যৌথ এবং কৌশলগত সামরিক ক্ষমতা এক ব্যক্তির হাতেই কেন্দ্রীভূত হচ্ছে। সিডিএস এর কটাক্ষ এটি মূল নীতির পরিপন্থী এবং সম্পূর্ণভাবে স্থলভিত্তিক মানসিকতার প্রতিফলন। তার মতে এই অতিরিক্ত কেন্দ্রীয়করণ ভবিষ্যতে পাকিস্তানের সেনাবাহিনীর অন্দরে গুরুতর সমস্যার জন্ম দিতে পারে। ভারতের নিজস্ব সামরিক কাঠামোতে অপারেশন সিন্দুরের প্রভাব নিয়ে প্রশ্নের উত্তরে জেনারেল চৌহান স্পষ্ট করেছেন, তিনি সরাসরি 3 বাহিনীর প্রধানদের নির্দেশ দেন না। তবে সিডিএস পদটির সঙ্গে যুক্ত রয়েছে সামগ্রিক অপারেশনাল দায়িত্ব। চিফস অব স্টাফ কমিটির স্থায়ী চেয়ারম্যান হিসেবে সব সিদ্ধান্তই যৌথ আলোচনার মাধ্যমে নেওয়া হয়, যাতে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন সম্ভব হয়। তিনি জানিয়েছেন, মহাকাশ, সাইবার, ইলেকট্রোম্যাগনেটিক ও কগনিটিভ ওয়ারফেয়ারের মতো নতুন যুদ্ধক্ষেত্রের তদারকির দায়িত্ব সরাসরি সিডিএস এর হাতে। পাশাপাশি ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের অধীনে বিশেষ বাহিনীগুলিও কাজ করে। ভবিষ্যৎ যুদ্ধের চরিত্র প্রসঙ্গে সিডিএস বলেন, বিশ্বজুড়ে সামরিক কৌশলে বড় পরিবর্তন আসছে। তিনি বলেন, একসময় পানিপথ থেকে পলাশি, ভূগোলই যুদ্ধের গতিপথ ঠিক করত, এখন প্রযুক্তি কৌশলের চালিকা শক্তি। যদিও ভবিষ্যতের সংঘাত অনেকাংশেই নন কন্ট্যাক্ট ও নন কাইনেটিক হতে পারে, তবু পাকিস্তান ও চীনের সঙ্গে বিতর্কিত সীমান্তে প্রচলিত স্থলযুদ্ধ যে এখনও নিষ্ঠুর ও জনবল নির্ভর সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। হিমাচলের শিরমৌর জেলার ভয়াবহ দুর্ঘটনা, একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গভীর খাদে পড়ে যায়, আর তাতেই মৃত্যু হয়েছে 8 জনের, আহত হয়েছেন অন্তত 12 জন। হিমাচলের সিরমৌর জেলায় ভয়াবহ দুর্ঘটনা, একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গভীর খাদে পড়ে যায়, তাতেই মৃত্যু হয়েছে 8 জনের, অন্তত 12 জন আহত হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোলান থেকে হরিপুর যাচ্ছিল বাসটি।
পাহাড়ি পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গভীর খাদে পড়ে যায়। নিচে পড়তেই সেটি দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 8 যাত্রীর। আহত যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খাদের ভিতর থেকে কান্না ও আর্তনাদের শব্দ পেয়েই স্থানীয়রা আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। দোমড়ানো বাসের মধ্যে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদের খাদ থেকে তোলার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং স্থানীয় প্রশাসন উদ্বেগও প্রকাশ করেছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এরপরেই পথ সুরক্ষার একাধিক পরিকল্পনার কথাও জানান তিনি। 2024 সালে 14 মার্চ থেকে পথ দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা পরীক্ষামূলকভাবে শুরু করেছিল চণ্ডীগড়। পরে আরও 6টি রাজ্যে এই পরিষেবা চালু হয়। এবার দেশ জুড়ে পাওয়া যাবে এই পরিকল্পনার সুবিধা। মোটর চালিত যানে দুর্ঘটনার ক্ষেত্রেই এই পরিষেবা পাওয়া যাবে বলে খবর। দুর্ঘটনার দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত বিনামূল্যে 1.5 লক্ষ টাকার চিকিৎসা মিলবে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। মুর্শিদাবাদে শুরু হয়েছে 45তম মুর্শিদাবাদ জেলা বই মেলা। 5ই জানুয়ারি থেকে শুরু এই মেলায় বই প্রেমীদের ভিড়। মুর্শিদাবাদে শুরু হয়েছে 45তম মুর্শিদাবাদ জেলা বইমেলা। 5ই জানুয়ারি 2026 থেকে শুরু এই মেলা চলে 11 জানুয়ারি পর্যন্ত। বইমেলা ঘিরে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গিয়েছে। এ যেন মেলা নয়, একটি মিলন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজের ব্যানার রয়েছে বইমেলায়। বইমেলায় প্রত্যেক দিন বিকেল থেকে রাত্রি পর্যন্ত চলে সঙ্গীত অনুষ্ঠান, নৃত্য প্রদর্শনী। মেলায় উপস্থিত বইপ্রেমীরা সংগ্রহ করেন নিজেদের পছন্দের বই। ছিল লিটল ম্যাগাজিনের স্টল। শুধুমাত্র বইপ্রেমীরাই নয়, জেলার সমস্ত সরকারি লাইব্রেরি এই বইমেলা থেকে মূল্যবান বই সংগ্রহ করেন। বইপ্রেমী, গ্রন্থাগারের সকল আধিকারিক এবং কর্মচারীরা উৎসাহের মধ্য দিয়ে, দক্ষতার মধ্য দিয়ে সর্বাঙ্গীন সুন্দর করে তুলেছেন এই 45তম মুর্শিদাবাদ জেলা বইমেলাকে। হাই নিউজ নেটওয়ার্ক। পৌষের শেষে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলা। উত্তরে হাওয়ার দাপটে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। কলকাতা থেকে জেলায় সর্বত্রই কনকনে ঠান্ডায় কার্যত যুবধুবু সাধারণ মানুষ। পৌষের শেষে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলা। উত্তরে হাওয়ার দাপটে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। কলকাতা থেকে জেলা সর্বত্রই কনকনে ঠান্ডায় কার্যত যুবধুবু সাধারণ মানুষ। শ্রীনিকেতনে পারদ নেমেছে 6 ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপমাত্রার এই নিম্নমুখী গ্রাফ আপাতত বজায় থাকবে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। তবে শহরের তুলনায় জেলাগুলির, বিশেষ করে পশ্চিমাঞ্চলের ঠান্ডার গ্রাফ ক্রমেই নামছে। শ্রীনিকেতনের পাশাপাশি বাঁকুড়াতে তাপমাত্রা 7.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দক্ষিণে যখন পারদ পতন অব্যাহত, তখন উত্তরবঙ্গে শীতের সঙ্গে দোসর হয়েছে ঘন কুয়াশা। দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়লেও কুয়াশার দাপট কমছে না। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় দৃশ্যমানতা কমেছে, ফলে যান চলাচলেও সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পর্যটকদের আলাদা করে সতর্ক থাকার কথাও বলা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 5 থেকে 6 দিন আবহাওয়ার এই পরিস্থিতিতে বড়সড় কোনো বদল আসার সম্ভাবনা নেই। অর্থাৎ আগামী 1 সপ্তাহ শীতপ্রেমী বাঙালি জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন। তবে আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলা কড়া রোদ উঠলে শীতের অনুভূতি কিছুটা কম থাকবে, কিন্তু সূর্য ডুবলেই ফের কনকনে উত্তরে হাওয়ার দাপট শুরু। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট চলবে। আগামী 4 থেকে 5 দিন কুয়াশার দাপট খুব একটা কমবে না বলেই জানা যাচ্ছে। তবে বেলা বাড়তেই হাওয়া ফের শুষ্ক হয়ে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। আরো অন্যান্য খবর দেখতে নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।